আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ টাইম মেনটেন করার জন্য। আমরা আজকে সেল ডিভিশন সেকেন্ড চ্যাপ্টার পড়বো। ও, সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। আমার এখানে একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই চ্যাপ্টার 1 এ যে কি কি কোশ্চেন আসবে স্যার সেগুলো তো ডিসকাস করলাম না। চ্যাপ্টার 1 ওই কোশ্চেন বলতে তো এমসিকিউ টাইপের আসবে। কোশ্চেন এমসিকিউ ও টাইপের আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এমসিকিউ আসবে না, ওটা আমরা একদিন ই করবো না। হ্যাঁ, কিরকম টাইপের আসতে পারে ডিসকাস করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সেল ডিভিশন পড়ি। তাহলে সেল ডিভিশনের বলো। সেকেন্ড চ্যাপ্টার না? হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে। সেল ডিভিশনের definition হলো cell is a process by which a parent cell divides into two or more daughter cells. তাহলে একটা মাতৃকোষ যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক অপত্য কোষ তৈরি করে তাকে বলা হবে কোষ বিভাজন। ডিসকভারি, আবিষ্কারক ওয়াল্টার ফ্লেমিং 1882 first of all observed the cell division in marine salamander Triturus maculosa. তাহলে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম এই কোষ বিভাজন লক্ষ্য করেন সামুদ্রিক একটা প্রাণী, যে প্রাণীটার নাম ছিল স্যালামেন্ডার। এটা একটা উভচর প্রাণী, আর এই প্রাণীটার সাইন্টিফিক নেম হলো ট্রাইটোরাস ম্যাকুলোসা। A cell increases in size before dividing. মানে একটা কোষ তার বিভাজনের আগে বড় হয়। This is mainly due to the synthesis of protein, RNA and DNA. তাহলে এটা কেন হয়? এটা প্রোটিন তৈরি করার জন্য, তারপর আরএনএ, প্রোটিন, আরএনএ, ডিএনএ এগুলো হ্যাঁ সংশ্লেষণ বা তৈরি করার জন্য কোষটা বড় হয়। This is followed by division of the cell nucleus. হ্যাঁ, and একে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। তার মাতৃকোষের যে নিউক্লিয়াসের বিভাজন সেটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। And finally the division of the cell cytoplasm. তারপরে যখন মাতৃকোষের সাইটোপ্লাজম বিভাজিত হবে তখন সেটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। তাহলে একটা সেল ডিভিশন ডিভাইড ইনটু টু পার্টস। ফার্স্ট হলো ক্যারিওকাইনেসিস এন্ড সেকেন্ড সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হলো যে মাদার্স নিউক্লিয়াস ডিভিশন, আর সাইটোকাইনেসিস হলো মাদার্স সাইটোপ্লাজম ডিভিশন। আচ্ছা, আমরা এখন আসবো সিগনিফিকেন্স অফ সেল ডিভিশন, মানে কোষ বিভাজন গুরুত্বপূর্ণ কেন। The cell division provides three specific purposes in living organisms. একটা হলো reproduction, প্রজনন। In unicellular organisms, cell division is the main process of reproduction, which produces two or more individuals from the mother cell. তাহলে এককোষী যে সমস্ত জীব আছে তাদের ক্ষেত্রে প্রজননের প্রজননের জন্য প্রধান প্রক্রিয়াই হলো এই সেল ডিভিশনটা হবে। সেক্ষেত্রে কি হয় যে একটা কোষ বিভাজিত হয়ে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক জীব তৈরি করতে পারে। তাহলে এককোষী জীবের ক্ষেত্রে সেল ডিভিশনটা খুব গুরুত্বপূর্ণ তার প্রজননের জন্য। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইন মাল্টিসেলুলার অর্গানিজম, মানে বহুকোষী জীবের ক্ষেত্রে লাইফ ইজ স্টার্ট ফ্রম এ সিঙ্গেল জাইগোট। যেমন আমরা প্রাথমিকভাবে মায়ের দেহে ছিলাম জাইগোট, সিঙ্গেল একটা জাইগোট ছিলাম, which transform into an adult that is composed of millions of cells by successive division. তাহলে আমরা মায়ের পেটে যখন জাইগোট ছিলাম সেটা ছিল একটা কোষ, সেই কোষটা এতবার বিভাজিত হয়েছে, প্রায় মিলিয়নের কাছাকাছি বা তারও বেশি কোষ বিভাজিত হয়ে আমরা একটা অ্যাডাল্ট বা একটা পরিণত জীব তৈরি হয়েছি। তাহলে আমাদের ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোষ বিভাজনটা খুব দরকার। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি না হতো তাহলে আমাদের এই দেহটা তৈরি হতো না। টিস্যু রিনিউয়াল, হ্যাঁ, টিস্যু মানে পুনর্নবায়ন, হ্যাঁ, নিউ সেলস রিপ্লেস ওল্ড অর ড্যামেজ সেলস থ্রু সেল ডিভিশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তাহলে কি করে, যে সমস্ত টিস্যুর কোষগুলো ড্যামেজ হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে সেগুলোর জায়গায় নতুন কোষ তৈরি হয় এবং পুরাতন কোষগুলোকে কি করে রিপ্লেস করে দেয়। ও হ্যাঁ, এইভাবে হলো যেমন আমাদের যখন চামড়া ওঠে,
আমাদের তুলে দেখবো যে আমরা ফুসকে উঠছে, তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো মূল কোষগুলো এগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে নিউ কোষ দ্বারা, যার কারণে এই ফুসকিগুলো উঠছে বা চামড়া উঠছে। মানে এটা কোনো না, ক্ষতিকর না আর কি। না না, এটা ক্ষতিকর না, এটা একটা কোষের তো একটা লাইফ আছে, সে নির্দিষ্ট সময় পর পর সে মারা যাবে। ও এই এই আচ্ছা, কারণে ওই পুরাতন কোষগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। সেল ডিভিশন is of three types: mitosis or direct cell division, mitosis or equational cell division বা সমীকরণিক বিভাজন বলা হচ্ছে, মায়োসিস or reductional cell division, এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। মাইটোসিসটা হলো সমীকরণ বিভাজন, মায়োসিসটা হলো হ্রাসমূলক বিভাজন, আর অ্যামাইটোসিস হলো ডাইরেক্ট সেল ডিভিশন, এটা হলো সরাসরি কোষ বিভাজন। আমরা 1 নম্বরে যাই, অ্যামাইটোসিস সেল ডিভিশন, the process of cell division in which a haploid mother cell। তাহলে এখানে আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি হ্যাপ্লয়েড মানে তো আমরা বুঝি এস, হ্যাপ্লয়েড সেলে কয় সেট ক্রোমোজোম থাকবে, সিঙ্গেল সেট বা এ সেট। তাহলে এ সেট ক্রোমোজোম থাকবে একটা হ্যাপ্লয়েড কোষে। The process of cell division in which a haploid mother cell divides directly into two haploid daughter cells without any intermediate stage is known as the mitosis। আমরা এখানে বলবো কি, একটা হ্যাপ্লয়েড মাদার সেল সরাসরি বিভাজিত হয়ে দুইটি হ্যাপ্লয়েড ডটার বা অপত্য সেল তৈরি করে, এর মাঝে কোনো আহ, মধ্যবর্তী কোনো স্টেজ বা পর্যায়ে থাকবে না। এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলবো অ্যামাইটোসিস। In this process, the nuclear material and cytoplasm of the cell directly divide into two equal halves without formation chromosome and spindle fiber। তাহলে এখানে একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, কোনো রকম ক্রোমোজোম বা স্পিন্ডল ফাইবার গঠন ছাড়াই। For this reason, the amitosis cell division is also known as the direct cell division। এই জন্য অ্যামাইটোসিসকে বলা হচ্ছে সরাসরি কোষ বিভাজন। আমরা যদি অ্যামাইটোসিসের স্ট্রাকচারটা দেখি, তাহলে এটা হলো অ্যামাইটোসিসের সাবসিকুয়েন্টলি স্টেপ। প্রথমে আমরা একটা দেখছি একটা মাদার সেল। এই মাদার সেলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে আছে, সেন্টারে আছে নিউক্লিয়াস, এবং তার পাশে আছে সাইটোপ্লাজম। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস আস্তে আস্তে লম্বা হচ্ছে, হ্যাঁ লম্বা হচ্ছে, আর সাথে সাথে কোষ প্রাচীর যেটা, সেল ওয়াল যেটা, সেটা ভিতরের দিকে হ্যাঁ ইনার গ্রোথ হচ্ছে, ভিতরের দিকে ইনার গ্রোথ বা ইনভেজিনেট হচ্ছে, ইনভেজিনেট বা ইনার গ্রোথ, একে বলা হচ্ছে। এবার এবার কি হবে, কনস্ট্রিকশন। তারপর কি হচ্ছে, এখন ওই যে কোষ প্রাচীর বা সেল ওয়াল, সেটা কি করছে, কনস্ট্রিক্স মানে ভিতরের দিকে ভাঁজ হচ্ছে। একসময় কি হবে, ফোল্ড, হ্যাঁ বলো। স্যার ফোল্ড হচ্ছে। হ্যাঁ, ফোল্ড বা কনস্ট্রিকশন হচ্ছে, সংকোচন হচ্ছে ভিতরের দিকে। ও দেন তারপরে কি হবে, নিউক্লিয়াস ডিভাইডেড ইনটু টু পার্টস। হ্যাঁ, তো একটা পার্টস উপরের দিকে চলে যাবে, একটা পার্টস আরেক পোলে চলে যাবে, দুইটা দুই পোলে চলে যাবে। হ্যাঁ, মাঝখানের কনস্ট্রাকশনটা আরো হ্যাঁ ইনক্রিজ হবে। এভাবে দেখা হবে যে কোষ প্রাচীর সৃষ্টি হয়ে গেছে মাঝখানে। ডিভাইড হয়ে যাবে আর কি। হ্যাঁ, যার ফলে নিউক্লিয়াসের চারপাশে এই কোষ প্রাচীর সৃষ্টি হয়ে যাবে। এইভাবে দুইটা কোষ তৈরি হয়ে যাবে। তাহলে এই এই ক্ষেত্রে বিভাজনটা কেমন ভাবে হলো, প্রথমে নিউক্লিয়াস লম্বা লম্বা হলো, এলুঙ্গেটেড হলো, নিউক্লিয়াস এলুঙ্গেটেড। হ্যাঁ, দেন কি করলো, যে সেল ওয়াল কনস্ট্রিক্টেড। হ্যাঁ, nucleus divided into two parts and uh, moves opposite pole, and then cell wall finally constrict and divide into two daughter cell। Okay, ওকে স্যার। process of amitosis: the mother cell directly divides into two daughter cell in the process of amitosis without any complexity। কোন রকম জটিলতা ছাড়াই একটা মাতৃকোষ দুইটি অপত্য কোষ তৈরি হয়ে যায় এই এই বিভাজন। In this case, the nuclear material of the cell gradually elongates। তাহলে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলো elongated হলো, আমরা একটু আগে বলেছি, and forms a dumbbell shaped structure, হ্যাঁ, and ultimately divided into two equal halves। এভাবে দুইটা
ইকুয়াল নিউক্লিয়াস তৈরি করে। At the time of nuclear division, a ring like furrow মানে হলো খাঁজ, a ring like furrow develops in the middle of the cell wall and gradually develops deep into the cytoplasm. যখন এই ফারোটা ডিপ হয়ে ভিতরের দিকে চলে যায়, তখন সাইটোপ্লাজম সহ কোষ প্রাচীর একবারে হয়ে যায়, দুটো আলাদা হয়ে যায়। Ultimately, furrows from all sides meet at the center of the cell and divide the cytoplasm into two equal parts. তাহলে এইভাবে অ্যামাইটোসিস সম্পন্ন হয়। The two daughter cells thus form get a nucleus in each of them. তাহলে আমরা অ্যামাইটোসিসের ফলে যে দুইটা ডটার সেল পাবো, প্রত্যেকটা ডটার সেলের মধ্যে একটা করে নিউক্লিয়াস পাবো। Finally, the dividing cell wall becomes two layer. The dividing cell wall becomes two layer, and the two daughter cells become detached from each other. এইভাবে দেখা যাবে যে সেল ওয়ালও দুইটা হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই পাশের সেল ওয়াল, এই পাশের সেল ওয়াল দুইটা হয়ে গেছে। এইভাবে লাস্টে দুইটা ডটার সেল আমরা পেয়ে যাব। The daughter cell gradually grows into adult. এবার ডটার সেলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং অ্যাডাল্ট বা পরিণত হবে। And behave like the mother cell, এবং যেটা একবারে মাতৃকোষের মতো আচরণ করবে। Significance of amitosis. According to Strasburger 1892, the development and complex cell division have originated from the amitosis division. তাহলে স্ট্রাসবার্গার কি করেছেন 1892 সালে, এই কোষ বিভাজনের যে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন এবং জটিলতা পরিলক্ষিত করেছিলেন অ্যামাইটোসিস ডিভিশনের ক্ষেত্রে। ইন সাম ইউনিসেলুলার অর্গানিজম, এককোষী জীবের ক্ষেত্রে the process of amitosis cell division is fruitful and the only way of reproduction. তাহলে এককোষী যে জীব তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিসটা কি হতে পারে, যে এটা তাদের একমাত্র প্রজননের জন্য সেল ডিভিশন যেটা আছে, এই সেল ডিভিশনই হলো তাদের জন্য একমাত্র পথ, প্রজননের জন্য একমাত্র পথ, যেটা এককোষী ইউনিসেলুলার অর্গানিজম। এককোষী জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস সেল ডিভিশনটাই হবে একমাত্র প্রজননের জন্য পথ। আচ্ছা, এবার আমরা আসবো আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মাইটোসিস, মাইটোসিসের বৈশিষ্ট্য। তাহলে মাইটোসিস ক্ষেত্রে আমরা কি দেখবো, বোথ নিউক্লিয়াস এন্ড দ্য ক্রোমোজোম ডিভাইড ওয়ান্স ইন মাইটোসিস। তাহলে আমরা এখানে কি বলবো, যে মাদার সেল যেটা থাকবে, মাদার সেলের নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার, দুটাই একবার একবার করে হবে, নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোমও একবার করে বিভাজিত হবে মাইটোসিসের ক্ষেত্রে। ইট টেক প্লেস ইন হ্যাপ্লয়েড অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লয়েড সেল। তাহলে এই মাইটোসিস কোথায় কোথায় ঘটবে, হ্যাপ্লয়েড সেলের ক্ষেত্রেও ঘটবে, ডিপ্লয়েড সেলের ক্ষেত্রেও ঘটবে। হ্যাপ্লয়েড সেল মানে আমরা জানি যে হ্যাপ্লয়েড সেল আমরা কাকে বলবো, হ্যাপ্লয়েড মিনস which deals with a single set of chromosome, মানে এক সেট ক্রোমোজোম যুক্ত কোষকে আমরা বলবো হ্যাপ্লয়েড সেল। আর এক সেট, আর ডিপ্লয়েড সেলকে কি বলবো, ডিপ্লয়েড সেল 2n, 2n বা 2 সেটস অফ ক্রোমোজোম। তাহলে আর হ্যাপ্লয়েড সেল আর ডিপ্লয়েড সেল আমরা জানি যে আমাদের যে দেহকোষ জাইগোট, এগুলো হলো কি ডিপ্লয়েড সেল। আর হ্যাপ্লয়েড সেল হলো গেমেট সেলগুলো হ্যাপ্লয়েড সেল। স্পার্ম, ওভাম, কিছু অর্গানিজম আছে যেমন হলো ইস্ট, তারপরে হলো ক্লামাইডোমোনাস, শৈবাল, এই সমস্ত অর্গানিজম গুলো দেহ এক মানে হ্যাপ্লয়েড সেল দ্বারা গঠিত। Two daughter cells are produced as a result of this division. তাহলে এই বিভাজনের ফলে একটা মাতৃকোষ দুইটি ডটার সেল বা অপত্য কোষ তৈরি করতে পারে। The daughter cell contain the same number of chromosomes and genetic characteristics as their mother cell. তাহলে মাদার সেলে যে সংখ্যা ক্রোমোজোম থাকবে, অপত্য কোষেও ঠিক একই সংখ্যক ক্রোমোজোম থাকবে, এবং ক্রোমোজোমের যে গুণাগুণ মাদার সেলে যা ডটার সেলেও তা। ঠিক আছে, যেমন আমাদের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা
হলো কত? 46। মানুষের ক্ষেত্রে 23 পেয়ার অফ ক্রোমোসোম। হ্যাঁ হ্যাঁ, তাহলে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম বা 46টি। তাহলে এই দেহকোষের যদি মাইটোসিস বিভাজন ঘটে, তাহলে যে কোষটা তৈরি হবে, যে দুইটা কোষ তৈরি হবে, সে দুইটার প্রত্যেকটা কোষেই 46টি করে ক্রোমোজোম থাকবে। এবং দেহকোষের যে ক্রোমোজোমের গুণাগুণ এবং দেহকোষের দ্বারা উৎপন্ন যে অপত্য দুইটা কোষ হবে, সেই অপত্য দুইটা কোষেও ক্রোমোজোমের যে গুণাগুণ সেগুলো একই রকম থাকবে। এই জন্য বলা হচ্ছে যে ডটার সেল মানে অপত্য কোষ বা নতুন কোষ, এবং মাদার সেল মানে মাতৃকোষ, যেখান থেকে ডটার সেল তৈরি হয়, সেই মাদার সেল এবং ডটার সেলের যে ক্রোমোজোমের গুণাগুণ একই রকম থাকবে এবং ক্রোমোজোমের সংখ্যাও সমান থাকবে। নো স্ট্রাকচারাল চেঞ্জ অফ ক্রোমোজোম টেক প্লেস ইন দিস প্রসেস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ক্রোমোজোমের পরিবর্তন দেখা যাবে না। ক্রোমোজোমের যে গঠন, সেই গঠনে কোনো ধরনের পরিবর্তন দেখা যাবে না এই প্রক্রিয়া। And all the daughter cell possesses similar characteristics, এবং সবগুলো ডটার সেল বা নতুন কোষগুলো একই ধরনের বৈশিষ্ট্য দেখাবে। এবার আসবো সেল সাইকেল, কোষ চক্র। এই জিনিসটা কি? কোষ চক্র আমরা ডেফিনেশনটা যাই। ফরমেশন অফ এ সেল, একটা কোষ তৈরি, ইটস গ্রোথ, এর বৃদ্ধি, and thereafter division, এবং পরবর্তীতে বিভাজন of the cell take place following a specific order which is known as the cell cycle. সেল সাইকেল আমরা কাকে বলবো? যে একটা কোষের গঠন, তার বৃদ্ধি এবং পরবর্তীতে তার বিভাজনকে আমরা কি বলবো? যে সেল সাইকেল। আমি আবার বলছি, একটা কোষের প্রথমে কি হবে? ফরমেশন হবে। ফরমেশন অফ এ সেল মানে একটা কোষের গঠন, ইস গ্রোথ, এবং তার তার বৃদ্ধি এবং পরে তার বিভাজনকে আমরা নির্দিষ্টভাবে বলবো কোষ চক্র বা সেল সাইকেল। ডিসকভারি, হাওয়ার্ড অ্যান্ড পেল 1943 ডিসকভার্ড সেল সাইকেল। হাওয়ার্ড এবং পেল 1943 সালে এই কোষ চক্র আবিষ্কার করেছেন। স্টেজেস অফ সেল সাইকেল, স্টেজেস অফ সেল সাইকেল, সেল সাইকেলের যে পর্যায়গুলো। The cell cycle is divided into two pairs. They are interphase and M phase or mitosis. M means mitosis. তাহলে আমরা কোষ চক্রকে দুইটা ভাগে ভাগ করতে পারছি। একটা হলো ইন্টারফেস, ফার্স্ট হলো ইন্টারফেস, সেকেন্ড হলো or mitosis phase. আমরা এবার আসি ইন্টারফেস। হোয়াট ইজ ইন্টারফেস? Interphase is a phase of cell cycle in which a typical cell spends most of its life. তাহলে ইন্টারফেস হলো কোষ চক্রের এমন একটা পর্যায়, যেখানে কোষ যে বিভাজিত হবে, এই কোষ বিভাজনের ম্যাক্সিমাম টাইম ইন্টারফেস নিয়ে। দেখা গেছে একটা কোষের বিভাজিত হতে তোমার টাইম যদি নেয় 20 মিনিট, সেখানে দেখা যাবে 18 থেকে 19 মিনিট টাইম নেবে ইন্টারফেস। তাহলে এই একটা কোষ বিভাজিত হওয়ার জন্য ইন্টারফেস সবচেয়ে বেশি সময় নেয়। তাহলে কত পার্সেন্ট সময় নিতে পারে? 18-19 হলে প্রায় 90 থেকে 95%। 90 থেকে 95%। আর 5 to 10% হবে তোমার এমফেস। তাহলে মাইটোসিস যে বিভাজনের যে সময়, সেই সময়টা খুবই কম। মানে যদি 20 মিনিটের মধ্যে, তাহলে 1 থেকে 2 মিনিট হবে তোমার কোষ বিভাজন, মানে মাইটোসিস কোষ বিভাজনের সময়। আর ম্যাক্সিমাম সময়টাই যাবে তোমার ইন্টারফেসে। During this phase, মানে interphase, during this phase, the cell copies its DNA in preparation of mitosis. তাহলে এই ফেজে মানে ইন্টারফেজে মাইটোসিস কি করে? মাইটোসিস কি করে যে তার মানে তার নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ গুলো আছে, যতগুলো ডিএনএ থাকবে তার কপি করে রাখবে। যদি একটা কোষ, মানে যত কোষ ডিএনএ থাকবে ততগুলো কপি করবে না? কপি করে দেবে। মনে করে একটা কোষের নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে 1000টা, তাহলে এই ইন্টারফেসে কি করবে? 1000 আরো 1000 সে কপি করে রাখবে, 2000 করে ফেলবে। ঠিক আছে? কারণ সেই কোষটা পরবর্তীতে কি হবে? আরো দুইটা কোষ তৈরি করবে। তাহলে আরো দুইটা কোষ তৈরি করার জন্য তার দেহে যাবতীয় অংশ ডবল ডবল করতে হবে না? বুঝতে পারছি। হ্যাঁ, ইন্টারফেস ইজ দ্য মেটাবলিক ফেজ অফ দ্য সেল। তাহলে ইন্টারফেসকে বলা হচ্ছে যে
কোষের বিপাকীয় কাজ এই দশায় সম্পন্ন হবে। হ্যাঁ, কোষের বিপাকীয় কাজ, মেটাবলিক ফেজ বলতে কি বোঝায়? আমাদের দেহের ভিতরে অনবরত কি হয়? ক্যাটাবলিজম এন্ড অ্যানাবলিজম। ক্যাটাবলিজম মানে হলো ভেঙে ফেলা, কোষের মধ্যে বিভিন্ন যৌগকে ভেঙে ফেলা। আর অ্যানাবলিজম মানে হলো কোষের ভিতরে বিভিন্ন যৌগ তৈরি করা। তাহলে দেহের ভিতরে যাবতীয় তৈরি করা এবং ভেঙে ফেলা, এই কাজগুলোই হলো মেটাবলিক ফেজ, মেটাবলিক প্রসেস, বা আমরা বলতে পারি বিপাকীয় কাজ। তাহলে ইন্টারফেজের সময় কি হয়? যে কোষের কোষের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা এই ধরনের মেটাবলিক প্রসেসগুলো করে থাকে। ইন হুইচ এ সেল অবটেন ইটস নিউট্রিয়েন্টস। তাহলে এই বিপাকীয় কাজ করার ফলে কোষটি কি পাবে? পুষ্টি পাবে, নিউট্রিয়েন্টস পাবে। মেটাবোলাইজ দেন গোজ অ্যান্ড রিড ইটস ডিএনএ। তারপরে দেখা গেলো যে এই, তাহলে আমরা কি বললাম যে এই একটা কোষের নিউক্লিয়াস কি করবে? বিভিন্ন ধরনের ভাঙা করার কাজের মাধ্যমে কোষকে পুষ্টি দিবে। যার ফলে কোষের বৃদ্ধি হবে। এবং দেখা গেলো যে ডিএনএ গুলোকেও শনাক্ত করতে পারবে। ফর দিস রিজন দ্য ইন্টারফেস নিউক্লিয়াস অফ দ্য সেল ইজ কল্ড দ্য মেটাবলিক নিউক্লিয়াস। এই সময় কোষের কোষ বিভাজনের যে ইন্টারফেসের সময় কোষের যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটাকে আমরা বলবো মেটাবলিক নিউক্লিয়াস। তাহলে মেটাবলিক নিউক্লিয়াস মিনস মানে বুঝতে পেরেছো? তাহলে মেটাবলিক নিউক্লিয়াস কেন কেন বলা হচ্ছে? কারণ এর সময় কোষের নিউক্লিয়াস অনেক ধরনের মেটাবলিক প্রসেস করে থাকে। আচ্ছা, আমরা ইন্টারফেজের স্ট্রাকচারটা এখন দেখবো ছবিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। সবচেয়ে বাইরে যেটা আছে সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে আমরা ভিতরে দেখছি সেটা হলো ক্রোমাটিন ফাইবার। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তারপরে হলো ভিতরে এটা হলো সেল মেমব্রেন, আর বাইরেটা হলো ওয়াল। তাহলে আমরা এখানে ইন্টারফেস স্টেজে যে নিউক্লিয়াসের অবস্থা সেটা আমরা দেখলাম। আমরা এবার যাব সেল সাইকেল। সেল সাইকেলের আমরা বলেছিলাম যে দুইটা স্টেজ থাকবে বা দুইটা পিরিয়ড থাকবে, একটা হলো ইন্টারফেস আর একটা হলো এম ফেজ বা মাইটোসিস। আমরা এখানে দেখতেও পাচ্ছি ইন্টারফেজের টাইম কত কিল হয়েছে, 90 to 95%, আর মাইটোসিসের টাইম কিল হয়েছে 10%। এখন ইন্টারফেজকে আমরা আবার তিনটা সাব ফেজে ভাগ করব। সাব ফেজ এককে আমরা বলছি গ্যাপ 1। তাহলে ইন্টারফেজেরই এই সাবফেজ গুলো ইন্টারফেস ডিভাইড ইনটু 3 সাবফেজ। ফার্স্ট ইজ গ্যাপ 1। তাহলে গ্যাপ 1 এ এই যে ইন্টারফেসের যে টাইমটা আছে এই টাইমটাকে আবার ডিভাইড করা হয়েছে। তাহলে গ্যাপ 1 এ টাইম লাগবে 30 to 40%। আবার ডিএনএ রেপ্লিকেশনে টাইম লাগবে 30 to 50%। এটাকে আমরা বলতে পারি এস ফেজ। এস ফেজ মানে হলো এখানে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। যে আমরা একটু আগে বললাম যে কোষের যতগুলো ডিএনএ থাকবে তার কপি করে রাখবে। এইভাবেই কিন্তু রেপ্লিকেশনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস তার ডিএনএ কে কপি করে। এটার সময় লাগবে সবচেয়ে বেশি 30 to 50%। অ্যান্ড গ্যাপ 2 এখানে টাইম লাগবে সবচেয়ে কম, ইন্টারফেসে 10 to 20%। তাহলে এইভাবে আমরা টাইম ডিউরেশনটা দেখতে পেলাম। বুঝতে পারছি। যে ইন্টারফেজের যে তিনটা সাবফেজ আছে সেই সাবফেজে ফার্স্ট সাবফেজ ছিল G1 বা গ্যাপ 1। কেউ কেউ এটাকে আমরা G1 কে কেউ গ্যাপ 1 ও বলে, কেউ গ্রোথ 1 ও বলে, বা বৃদ্ধি দশা বলে বাংলায়। তাহলে আফটার কমপ্লিশন অফ এ ডিভিশন ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ ইন্টারফেজ there occur several metabolic activities in the cell and the cell grows into the full। তাহলে যখনই বিভাজন, আফটার এ কমপ্লিশন অফ ডিভিশন, একটা বিভাজন যখন শেষ হয় তখন প্রাথমিকভাবে কি হয়? ইন্টারফেস দশায় কিছু মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে বিপাকীয় কার্যাবলী কোষ সম্পন্ন করে। অ্যান্ড দ্য সেল গ্রোজ ইনটু দ্য হোল, এবং কোষটি সর্বাধিক বড় হয়। দিস ইনিশিয়াল ফেজ ইজ নোন অ্যাজ গ্যাপ 1 অর G1 ফেজ। ফেজ না বলে আমরা সাবফেজ বললে ভালো হয়, কারণ ফেজ হলো ইন্টারফেস।
এখানে আমরা সাবফেজ দিয়ে দিতে পারি, সাবফেজ। আচ্ছা, ইট ইনক্লুডস অ্যাবাউট 30 to 40% অফ সেল সাইকেল। টাইমটা আমরা একটু আগে দেখলাম যে ইন্টারফেজের 30 থেকে 40% সময় এই সময় ব্যয় হবে। According to the modern scientists, during this period, cyclin, a protein is produced which in association with CDK. CDK accelerates or regulates the overall process of cell cycle. তাহলে এখানে আমরা বলতেছি যে আধুনিক বিজ্ঞানীরা ধারণা করেন যে এই সময় কি হয়, একটা প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনটার নাম কি? সাইক্লিন। এটা কিন্তু পরীক্ষায় আসে এমসিকিউতে। সাইক্লিন প্রোটিন না? হ্যাঁ, এমসিকিউতে এটা আসে যে জি1 দশায় কোন প্রোটিন তৈরি হয়? সাইক্লিন। তাহলে সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়। সাইক্লিন প্রোটিন। হ্যাঁ, এই প্রোটিনটার কাজ কি? এই প্রোটিনটা কি করে যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা একটা এনজাইম। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটা একটা এনজাইম। এই এনজাইমের সাথে এটা বাইন্ড হয় এবং বাইন্ড হয়ে যে কোষ যে বিভাজন, এই কোষ চক্রকে মূলত এটা নিয়ন্ত্রণ করে। কোষ চক্রের এই সাইক্লিন যখন সিডিকের সাথে অ্যাসোসিয়েট করবে বা এটা যৌগ তৈরি করবে, তখন কোষ চক্রটা এর মাধ্যমে নিয়ন্ত্রণে চলে আসে। At this time, all the essential components of nucleic acid and protein are produced. ঠিক এই সময় কি হয় যে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ, এগুলো তৈরি করার জন্য যে উপাদানগুলো দরকার, হ্যাঁ, এবং প্রোটিন, তাহলে একটা কোষ যে বিভাজিত হবে, কোষ বিভাজিত হওয়ার জন্য তোমার যে ডিএনএ বা আরএনএ যেগুলো তৈরি করতে হবে, এই ডিএনএ আরএনএ তৈরি করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট আছে, হ্যাঁ, বা প্রোটিন তৈরি করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট আছে, সবই কিন্তু এখানে তৈরি হয়ে যায়। The fate of the cell, the fate of the cell, whether it will enter division or not, is determined in this period. হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যাদের মনে করো যে এই সাইক্লিন প্রোটিন তৈরি হয় না, তাদের ক্ষেত্রে কি হয় যে কোষটা এই জি1 দশাতেই থেকে যেতে পারে। ঠিক আছে, সেটা আর বিভাজিত হয় না। ঠিক আছে, তাহলে যদি সাইক্লিন প্রোটিন তৈরি হয় তাহলে জি1 পরবর্তী এস ফেজে যেতে পারবে। ঠিক আছে, আর যদি সাইক্লিন প্রোটিন তৈরি করতে না পারে তাহলে আজীবন জি1 দশাতে, জি1 সাব ফেজেই থেকে যাবে। স্যার এটুক বুঝলাম না স্যার, আরেকবার বলবেন কাইন্ডলি। আবার বলছি, তাহলে কি বললাম? দ্য ফেট অফ দ্য সেল হোয়েদার ইট উইল এন্টার ডিভিশন। হ্যাঁ, তাহলে আমরা বললাম কি যে এই যে আমরা তো বলতেছি ইন্টারফেজের কয়টা কয়টা সাবফেজ? তিনটা। জি1, এস, এস সাবফেজ, আর একটা ছিল কি জি2 সাবফেজ, তাই না? তাহলে এখন আমরা হ্যাঁ হ্যাঁ। বলতেছি যে জি ওয়ান যদি কমপ্লিটলি মনে করো যে সবকিছু ওকে থাকে, তার সাইক্লিন প্রোটিন তৈরি হলো বা তার নিউক্লিক অ্যাসিড বা প্রোটিন তৈরির কম্পোনেন্ট তৈরি হলো, দেন দেন ওই কোষের জি1টা এস সাবফেজে যাবে। আবার যদি এই সমস্ত উপাদানগুলো তৈরি করতে না পারে, তাহলে কি হবে? সে জি1 পর্যন্ত তার লাইফ শেষ, সে আর কখনোই এস সাবফেজে আসতে পারবে না। ওকে, বুঝতে বুঝতে পেরেছো? পারছি। মানে সে যদি কোষের নিউক্লিয়াস যদি তোমার সাইক্লিন প্রোটিন তৈরি করে বা ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন তৈরির কম্পোনেন্ট গুলো তৈরি করতে পারে, তাহলে জি1 এস সাবফেজে যেতে পারবে। আদারওয়াইজ সে, হ্যাঁ, জি1 দশা নিয়ে তাকে থাকতে হবে, সে কখনোই এস সাবফেজে আসতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। এবার আমরা আসবো এস সাবফেজ। এস সাবফেজ, তাহলে এস সাবফেজ আমরা কি বলবো? এখানে আমরা বলবো সিনথেসিস ফেজ, এস ফর সিনথেসিস। তাহলে সিনথেসিস ফেজ অকুপাইজ 30 to 50% টাইম অফ দ্য সেল সাইকেল। আমরা ওই একটু আগেও দেখেছিলাম, ছবির মাধ্যমে দেখেছিলাম যে ওখানে আমরা দেখেছিলাম ইন্টারফেজের, হ্যাঁ, ইন্টারফেজের 30 থেকে 50% সময় ব্যয় হয় তোমার এই এস ফেজে, এস সাবফেজে। During this period, most of the DNA, RNA, protein, and ATPase are synthesized. তাহলে এই সময়ে কি হবে? ডিএনএ, আরএনএ, প্রোটিন, তারপর এটিপি, এগুলো তৈরি হবে। সিনথেসাইজ মানে তৈরি হওয়া বা সংশ্লেষণ হওয়া। ডিএনএ কিভাবে তৈরি হবে? ডিএনএ তৈরি হবে রেপ্লিকেশনের মাধ্যমে। ইন কেস অফ ম্যামালস,
ডিউরেশন অফ সিনথেসিস ফেজ ইজ অ্যাবাউট 7 hours। তাহলে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, স্তন্যপায়ী প্রাণী মানে আমরা, মানুষ বা গরু, ছাগল, এগুলো সবাই স্তন্যপায়ী প্রাণী। ওয়েল, ব্লু ওয়েল। হ্যাঁ, ব্লু হোয়েল, এগুলো টাইগার, লায়ন, সব স্তন্যপায়ী। তাহলে স্তন্যপায়ী প্রাণীগুলো কি হবে? স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই দেখা যাচ্ছে যে এই সিনথেসিস ফেজ সময় লাগে কত? 7 hours। 7 hours। Oh, হ্যাঁ, replication of DNA is completed during this phase before entering gap 2 phase। তাহলে আমরা মানে গ্যাপ 2 তে যাওয়ার আগে, গ্যাপ 2 তে যাওয়ার আগে কি হবে? অবশ্যই ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হবে। হ্যাঁ, আদারওয়াইজ গ্যাপ 2 তে যেতে পারবে না। যদি কোনো কারণে এখানে ডিএনএ রেপ্লিকেশন করতে অক্ষম হয়, হ্যাঁ, আনেবল হয়, তাহলে সে আজীবন এস সাবফেজ নিয়ে বেঁচে থাকবে, সে কখনোই গ্যাপ 2 তে যেতে পারবে না। ক্লিয়ার? clear, sir. তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে ই আছে যে ওইটা তৈরি হতে না পারলে সে পরবর্তী স্টেজে যাবে না। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসবো G2। তাহলে ইট অকুপাইজ অ্যাবাউট 20 এখানে 20 to 30% হবে, এটা 10 to 20 হবে, এটা ভুল দেওয়া আছে। 10 to 20%। ইট অকুপাইজ অ্যাবাউট 10 to 20% অফ টোটাল সেল সাইকেল। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সেল সাইকেলের ইন্টারফেস দশায় এরা সময় ব্যয় করবে 10 থেকে 20 ভাগ। During this phase, the cell undergoes a period of short rest। হ্যাঁ, তাহলে এখানে অল্প পরিমাণে বিশ্রাম নেয় আফটার কমপ্লিশন অফ অর্গানিক কম্পোনেন্ট সিনথেসিস। তাহলে যেহেতু আমরা এর আগের পিরিয়ডে দেখেছিলাম যে কিছু অর্গানিক কম্পোনেন্ট তৈরি হয়েছিল, যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলো তৈরি হয়েছিল। তাহলে ওই প্রোটিন, আরএনএ, ডিএনএ এগুলো তৈরি হওয়ার জন্য এই সময় কিছু সময় এরা বিশ্রাম নেবে, কোষটা। It is the preparative phase for entering division or M phase। তাহলে এই ফেজটা, যে ফেজটা আমরা বলতেছি এই G2 সাবফেজ, এই সাবফেজটা কি হবে? যে এম ফেজে যাওয়ার জন্য একটা কি নাই, প্রস্তুতির সময় নেয়। কারণ এই G2 যদি সাকসেসফুল ভাবে সম্পন্ন হয়, তাহলেই দেখা যাবে কোষটা এম ফেজ যেতে পারবে। The main function of this phase are the production of microtubules, which are the pre-materials for the formation of spindle system। এখানে আমরা বলছি যে প্রোডাকশন অফ মাইক্রোটিউবুলস, মানে মাইক্রোটিউবুলস হলো একটা অঙ্গাণু। হ্যাঁ, মাইক্রোটিউবুলস হলো একটা অঙ্গাণু, এই অঙ্গাণুগুলো এখানে তৈরি হবে। ঠিক আছে, অঙ্গাণুগুলো এখানে তৈরি হয়। আর এই মাইক্রোটিউবুলস গুলো আবার কি? এই মাইক্রোটিউবুলস যখন মাইটোসিস সেল ডিভিশন আমরা ঘটতে থাকবে, যখন প্রোমেটাফেজ, মেটাফেজ যখন আমরা যাব, তখন ওখানে আমরা দেখব যে ওখানে একটা স্পিন্ডল অ্যাপারাটাস তৈরি হয়, বা স্পিন্ডল ফাইবার তৈরি হয়। তাহলে সেই স্পিন্ডল অ্যাপারাটাস বা স্পিন্ডল ফাইবার এগুলো তৈরি করার জন্য মাইক্রোটিউবুলটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই G2 সাবফেজে এই মাইক্রোটিউবুল প্রডিউসড হয়। আর মাইক্রোটিউবুলস কি তৈরিতে সাহায্য করে? এরা স্পিন্ডল অ্যাপারাটাস বা স্পিন্ডল সিস্টেম তৈরিতে সাহায্য করে। ডিভিশন অফ দ্য সেন্ট্রোজোম অ্যান্ড প্রোডাকশন অফ এনার্জি রিকোয়ার্ড ফর দ্য ডিভিশন। তাহলে সেন্ট্রোজোম যদি একটা থাকে, সেটা বিভাজিত হয়ে দুইটা হয়ে যাবে। আর প্রোডাকশন অফ এনার্জি, এটিপি, রিকোয়ার্ড ফর দ্য ডিভিশন। তাহলে এই এটিপি হলো একটা কেমিক্যাল এনার্জি। এই কেমিক্যাল এনার্জি থেকে কি হয়? আমরা পাওয়ার পাবো, শক্তি পাবো। তাহলে কোষ বিভাজনের জন্য এই প্রোডাকশন অফ এনার্জি দরকার। ঠিক আছে, কোষ বিভাজনের জন্য এটিপি দরকার। তাহলে এই এটিপিও এই সময় তৈরি হবে। তাহলে আমরা মানে এখানে অ্যাডেনিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি দেখলাম? মেইন ফাংশন গুলো। এখানে মাইক্রোটিউবুল তৈরি হবে। মাইক্রোটিউবুল কোষ বিভাজনের সময় কি তৈরি করবে? এরা স্পিন্ডল সিস্টেম বা স্পিন্ডল অ্যাপারাটাস বা স্পিন্ডল ফাইবার তৈরি করবে। তারপরে হলো সেন্ট্রোজোম বিভাজিত হয়ে যাবে, আর এনার্জি, এটিপি প্রয়োজন হবে। টু এন্টার ডিভিশন অর এম ফেজ, যখন এম ফেজে প্রবেশ করবে, এ প্রোটিন কল্ড ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর ইজ রিকোয়ার্ড, which is produced in this stage। তাহলে সবশেষে আরো একটা প্রোটিন দরকার,
সেই প্রোটিনটার নাম হলো এমপিএফ প্রোটিন বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রোটিন। তাহলে এই এই ফ্যাক্টর প্রোটিন যদি তৈরি করতে না পারে তাহলে আজীবন সে G2 সাব স্টেজ নিয়ে বেঁচে থাকবে। ঠিক আছে, মানে স্যার প্রত্যেকটা দেখে স্যার কাজের উপর নির্ভরশীল। হ্যাঁ হ্যাঁ, কাজের উপর নির্ভরশীল, মানে এই জিনিসটা তৈরি করতে না পারলে সে পরের স্টেজে যাবে না, মানে ওইখানেই থাকবে স্যার আজীবন। ওখানেই থাকবে। G2 সে কখনোই এম ফেজ অতিক্রম করতে পারবে না। আর এম ফেজ যদি সে অতিক্রম করতে না পারে সে কিন্তু ডিভাইড হলো না, বুঝলা? হ্যাঁ স্যার, মানে ওইখানেই থাকবে আর কি। ওইখানেই থাকবে, ওইভাবে সে বেঁচে থাকবে। তাহলে আমরা G2 এর ক্ষেত্রে দেখবো লাস্ট স্টেজে যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এটা উৎপন্ন করবে। হ্যাঁ, এবং এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর উৎপন্ন করার ফলে সে পরবর্তীতে এম ফেজে যাবে। তাহলে during this phase a cell divides by mitosis into two identical daughter cell। তাহলে এই ফেজে কি হবে যে সেল ডিভাইডস বাই মাইটোসিস ইনটু টু আইডেন্টিক্যাল ডটার সেল। তাহলে এই ফেজে একটা মাদার সেল বিভাজিত হয়ে দুইটি নতুন অপত্য কোষ তৈরি করবে। ইট অকুপাইজ অ্যাবাউট 5 to 10% টাইম। তাহলে এটা সময় নেবে কত? 5 থেকে 10%। সেল সাইকেলে 5 থেকে 10% সময় নেবে। ডিউরেশন অফ সেল সাইকেল ইন ডিফারেন্ট অর্গানিজম মে অলসো ডিফারেন্ট। তাহলে আমরা দেখবো যে সেল সাইকেলের ক্ষেত্রে দেখা যাবে মানুষের ক্ষেত্রে একরকম, গরুর ক্ষেত্রে একরকম, ছাগলের ক্ষেত্রে একরকম। এই যে ডিউরেশন মানে বিভাজিত হওয়ার জন্য যে সময়টা লাগতেছে, মানুষের ক্ষেত্রে হয়তো 24 ঘন্টা লাগতে পারে, হ্যাঁ, একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করতে। গরুর ক্ষেত্রে হয়তো 48 ঘন্টা লাগতে পারে, বা ছাগলের ক্ষেত্রে হয়তো 2 ঘন্টা লাগতে পারে। এটাই টাইমটার কথা বলা হয়েছে। বিভিন্ন জীবের ক্ষেত্রে সেল সাইকেলের যে টাইমটা আছে, এই টাইমটা বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। বুঝতে পারছি স্যার। সিগনিফিকেন্স অফ সেল সাইকেল। তাহলে কোষ চক্রের গুরুত্ব। ইন মাল্টিসেলুলার অর্গানিজম the cycling type of cells help in reproduction, growth, and replacement of dead cell, healing of wound, etc. তাহলে বহুকোষী জীবের ক্ষেত্রে কি হবে যে প্রজননের ক্ষেত্রে এটা ভূমিকা পালন করবে, বৃদ্ধির ক্ষেত্রে। আবার দেখা গেল যে মৃত কোষের রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সেল যে মাইটোসিস সেল ডিভিশন এটা সেল সাইকেল এটা গুরুত্বপূর্ণ। সেল সাইকেল তাহলে কিছু কিছু একটু গুরুত্বপূর্ণ, রিপ্রোডাকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, গ্রোথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবার যে মৃত কোষ যেগুলো মারা যায় সেগুলো রিপ্লেসমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হিলিং অফ ওন, কোনো জায়গায় যদি ক্ষত হয়ে যায়, আমাদের দেহের কোনো জায়গায় যদি হিল মানে পাওয়া যায়, ওন পাওয়া যায়, বা কোনো ক্ষত পাওয়া যায়, তাহলে সেখানেও কিন্তু খুব তাড়াতাড়ি সেটা রিপেয়ার হয়ে যায়। আমরা যেমন জানি যে আমাদের দেহের কোন জায়গা যদি কেটে যায় সেই কাটাকে আমরা কি বলবো? কোন বা ক্ষতস্থান। এই ক্ষতস্থানে কি কে কে রক্ত জমাট বাঁধায়? কোন কণিকায় রক্ত জমাট বাঁধায় বলতে পারবা? স্যার কি বললেন স্যার, মানে কে রক্ত জমায়? হ্যাঁ, কে রক্ত জমাট বাঁধায়? কোন কণিকা, কোন ব্লাড সেল রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? স্যার রেড ব্লাড সেল। না, প্লাটিলেট। প্লাটিলেট। ও, প্ল্যাটিলেটস। শিট। তাহলে প্ল্যাটিলেটস। আমাদের দেহে যদি কোনো জায়গায় কেটে যায় সেটাকে আমরা বলবো উল বা ক্ষতস্থান। সেই ক্ষতস্থানে তখন প্লাটিলেট কি করবে? রক্ত জমাট বাঁধাবে। কিন্তু প্লাটিলেট একটা ইনফরমেশন দিবে। প্লাটিলেট কিন্তু বডিকে একটা সিগন্যাল দিবে যে অমুক জায়গা কেটে গেছে, এটা করে কাটার স্থানকে রিপেয়ার করতে হবে। আর রিপেয়ার করার জন্য দরকার কি? সেল, নতুন সেল। তাহলে প্লাটিলেট এখানে সিগন্যাল দিল, প্লাটিলেট এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করছে, সে সিগন্যাল দিল, তার কারণে তখন সেল সাইকেল শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবং সেল সাইকেলের মাধ্যমে সেই ক্ষতস্থানে নতুন নতুন কোষ তৈরি করা শুরু করে দেবে। এভাবে কিন্তু দেখা যাবে 4 থেকে 5 দিনের মধ্যে যে জায়গায় ক্ষত ছিল সেই জায়গায় নতুন কোষ তৈরি হয়ে জায়গাটা রিপেয়ার হয়ে গেছে বা হিল হয়ে গেছে। বুঝতে পেরেছো? ও, মানে বুঝতে পারছি। মনে করেন একটা জিনিস কেটে গেল, সেটা হুম, শুকায় কেমনে, তার হ্যাঁ তার এটাই। হ্যাঁ, তাহলে শুকানোর ক্ষেত্রেও তাহলে সেল সাইকেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বুঝতে পারছি। কিভাবে কিভাবে ভূমিকা পালন করছে?
নতুন কোষ সৃষ্টির মাধ্যমে। আচ্ছা 2 নাম্বার, the interface allows time for synthesis and growth of the dividing cell। তাহলে কি করবে যে ইন্টারফেস মূলত সংশ্লেষণের জন্য একটা টাইম নির্ধারণ করবে এবং দেখা যাবে যে যে সেলগুলো ডিভাইড হলো সেই সেলগুলো বৃদ্ধিতে সাহায্য করবে। Properly controlled and regulated cell cycle result in normal and proportional growth of organism। হ্যাঁ, দেখা যায় যদি সেল সাইকেলটা যদি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত হয়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে যে অর্গানিজমটা আছে বা জীবটা আছে তার জীবটা স্বাভাবিক এবং স্বাভাবিক স্বাভাবিক এবং দেখা গেল যে পর্যায়ক্রমে বৃদ্ধি লাভ করবে যদি সেল সাইকেলটা নিয়ন্ত্রণ ভাবে হয়ে থাকে। Loss of control over the cell cycle can lead to cancerous growth। যদি সেল সাইকেলে কোনো কন্ট্রোল না থাকে, কন্ট্রোল যদি হারিয়ে ফেলে, সেই সেল সাইকেল তার যদি কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে কি হবে যে যে কোষগুলো তৈরি হবে সেই কোষগুলো ক্যান্সারের জন্য বা ক্যান্সার সেল তৈরি করার জন্য, হ্যাঁ, দায়ী হবে। তাহলে এই সেল সাইকেলের কন্ট্রোলটা খুব দরকার বা এর রেগুলেশনটা খুব দরকার। সেল সাইকেল যদি কোনো কারণে তার রেগুলেশন হারিয়ে ফেলে বা কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে দেখা যাবে অস্বাভাবিকভাবে কোষের বৃদ্ধি ঘটাবে, হ্যাঁ, যার ফলে সেই কোষগুলো ক্যান্সারের জন্য দায়ী। যেমন আমরা যেমন দেখি যে আমাদের কোনো কোনো জায়গায় অনেক সময় সবার ক্ষেত্রে হয় না যে টিউমার হয়ে গেছে, হয় দেখি না আমরা যে টিউমার, হ্যাঁ স্যার, টিউমার হয়। এক্সেস অফ বডি আউটগ্রোথ। হ্যাঁ, এটা দেখা গেলো কপালে হতে পারে, পেটে হতে পারে, পায়ে হতে পারে। হ্যাঁ, দেহের কোনো একটা জায়গা হঠাৎ করে ফুলে যায় এবং পুরো জায়গাটা আস্তে আস্তে বড় হতে থাকে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে টিউমার। তাহলে টিউমার গুলোই পরবর্তীতে তাদের সেল সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে যখন সেটা একসময় ক্যান্সার সেলে পরিণত হয়ে যায়। প্রাথমিক অবস্থায় সে টিউমার থাকে, সে অবস্থায় যদি রোগী বুঝতে পারে যে তার টিউমার হয়েছে তাহলে ডাক্তারের কাছে গেলে সেটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। কিন্তু সে যদি ট্রিটমেন্ট না করে সেটাকে যদি পুষে রাখে তাহলে সেই টিউমার সেলগুলো একসময় সেল সাইকেলের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলবে এবং সেটা অস্বাভাবিক হারে বড় হতে থাকে। তখন ডাক্তারের কাছে যেও কোনো লাভ নাই। ডাক্তার বলে আপনার স্যার ওই সময় কি করতে হবে স্যার ওই পেশেন্টের? যদি সাময়িক মানে যখন মনে করো যে দেহের কোনো জায়গা যদি ফুলে যায়, হঠাৎ করে ফুলে যায়, হ্যাঁ, ফোলাটা যদি স্বাভাবিক মনে হয় তাহলে অসুবিধা নাই। কিন্তু ফোলাটা দেখা গেলো যে আজকে তুমি দেখলা যে হয়তো ফোলাটা 1 সেন্টিমিটার বেড়েছে, হ্যাঁ, 10 দিন পর দেখলা যে সেটা 2 সেন্টিমিটার হয়ে গেছে, 20 দিন পরে দেখলা যে তুমি আরো বড় হচ্ছে। এইভাবে যে বড় হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে যত সময় যাচ্ছে বড় হচ্ছে, তখন কিন্তু একটা ভয়ের কারণ। আর মনে করো একটা জিনিস মনে করো যে অনেকেরই দেখা গেল যে দেহের কোনো কোনো জায়গায় ছোট ছোট এমনি এমনি ফোলা থাকে এবং সেই ফোলাটা যদি মানে একই থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেমন অনেকের দেখা যায় যে চামড়ার নিচে লিপিড জমা হয়, চামড়ার নিচে লিপিড জমা হয় কিছু ফুলে থাকে। হ্যাঁ, এটা এটা তার স্বাভাবিক। হ্যাঁ, সেক্ষেত্রে দেখতে হবে যে ওই ফোলাটা আস্তে আস্তে বড় হচ্ছে কিনা বা অনেক বড় হচ্ছে কিনা এটা দেখতে হবে। যদি মনে হয় যে না আস্তে আস্তে ওইটা বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ওটা ক্যান্সারের দিকে চলে যাবে। এই জন্য দেহের কোনো জায়গা যদি ফোলা থাকে সেই ফোলাটাকে অবহেলা করা ঠিক না। হ্যাঁ, কোথাও ডাক্তার কাছে যেতে হবে, হ্যাঁ অবজার্ভ করতে হবে। হসপিটালে। হ্যাঁ, দেখা গেলো যে 1-2 সপ্তাহ অবজার্ভ করতে হবে। অবজার্ভ করে দেখার পর যদি দেখা যায় না আমার ফোলাটা কমতেছে না, বাড়তেই আছে, তখন মানে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এটাই পড়ি আর আমরা কালকে আবার বলবো। হ্যাঁ, যে ছুটির মধ্যে দেখি মানে তোমাকে যতটা করা যায় বেশি পড়ানো যায়। ওকে। মানে কালকেও পড়া আছে? হ্যাঁ, কালকেও পড়াবো, কালকে 12টায়। 12টায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে এখানে ওকে রেখে স্যার। শেষ করতে। হ্যাঁ।